নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব প্রতিভা বসুর লেখা গল্প অন্তবিহীন পথ। শুনতে থাকুন আজকের গল্প অন্তবিহীন পথ। দৌড়তে দৌড়তে হাঁপাতে হাঁপাতে প্রায় শেষ মুহূর্তে মাকে নিয়ে হাওড়া স্টেশনে এসে পৌঁছলো শান্তনু। 3rd ক্লাসের টিকিট মনে হলো না কোনো রকমেই আর সেখানে মাথা গলানো সম্ভব। দিল্লি যাত্রীর ট্রেন, ভিড় স্বাভাবিক, তাছাড়া 3rd ক্লাসের ভিড় তো চিরন্তন। সুষমা বললেন, এক কাজ কর শান্তনু, তোর তো যেতেই হবে, তুই চলে যা কোনো রকমে, আমি ফিরে যাই। ছুটোছুটি করতে করতে শান্তনু বলল, সে কখনো হয় মা? কেন হয় না, আমার যাওয়া তো শখের। সত্যি বলতে কি, এই মুহূর্তে অত দূরের রাস্তা আমার যেতেও ইচ্ছে করছে না। খুব করছে মা, এসো এসো এসো, উঠে পড়ো। ট্রেন প্রায় ছাড়ে ছাড়ে। শান্তনু লাফিয়ে যে কামরা সামনে পেল তাতেই উঠে পড়ল। উঠে মার দিকে ও হাত বাড়িয়ে দিলে। সুষমা সভয়ে বললেন, এ মা, এ যে 1st ক্লাস রে, এখানে উঠছিস কেন? কি আশ্চর্য, 1st ক্লাস তো হয়েছে কি, উঠতে তো হবেই, স্টেশনে তো পড়ে থাকতে পারবো না। তারপর? পরের কথা পরে, শোন। কি মুশকিল মা, এসো। এক হ্যাঁচকা টানে তুলে নিল মাকে, সঙ্গে সঙ্গে গাড়ি ছেড়ে দিল। উপরে নিচে মিলিয়ে 4 বার্থের একটা ছোট্ট কামরা। উল্টো দিকের বার্থে এক ভদ্রলোক এক মনে একটা বই পড়ছিলেন। একবার তাকালেন কি তাকালেন না। শান্তনু বুঝতে পারল না লোকটি কোন দেশের। টকটক করছে গায়ের রং, দুর্ধর্ষ স্বাস্থ্য, নড়াচড়ার ভঙ্গি বিদেশিদের মতো। এক কোণে জানালা ঘেঁষে জড়সড় হয়ে বসলেন মা। শান্তনু সুটকেসটা উপরে তুলে দিল, মায়ের পাশে বসে পড়ে বলল, মা, চেকার এলে বাড়তি ভাড়াটা দিয়ে দেব। 1st ক্লাসের ভাড়া? হ্যাঁ। কি করে দিবি? একটা 1st ক্লাসের ভাড়া দেওয়া যাবে কোনো রকমে। একটা? হ্যাঁ, তোমারটা। আর তুই? আমি পরে স্টেশনে নেমে যাব। মাঝে কথা বলিস না। কেন মাঝে কেন? আমি 1st ক্লাসে যাব না। তাহলে তুমি নেমে গিয়ে 3rd ক্লাসে ওঠো, আমি এখানেই থাকি। এমন কিছু অসম্ভব কথা নয় সেটা। আমার মনে হয় মেয়েদের কামরা খালি পাওয়া যাবে। তাহলে শোনো। কি? মা, আমরা দুখানাই 1st ক্লাসের টিকিট করে নেব, কেমন? সুখে যাওয়া যাবে। আর তারপর? তারপর যা হয়। ও মা, দিল্লিতে পুরো 5 দিন কাটাতে হবে। ফিরবার পথে অতগুলো জায়গায় থামবো, নামবো, 2-1 দিন থাকবো, কুলোবে কি করে? আর যদি সোজা দিল্লি যাই আর সোজা কলকাতা ফিরি, মোটামুটি কুলিয়ে যাবে। মানে এই জন্যই কি বেরুলাম। কি জন্য বেরুলে? তুই যে দেশ ভ্রমণের কথা বললি। বা, দিল্লি দেশ না, দিল্লিতে যাওয়া ভ্রমণ না। না। তবে কি? তুই ওখানে কাজে যাচ্ছিস, আমার সঙ্গে আসার কোনো মানে হয়? মাসের মধ্যে অর্ধেক যেখানে অসুবিধে করে চলে, সেখানে। উল্টো দিকের ভদ্রলোক হঠাৎ নড়ে চড়ে বসলেন। চোখের চশমাটা একবার খুললেন, একবার পড়লেন। মিলিতি বুশশার্টের পকেট থেকে সুগন্ধি রুমালটা বার করে একবার মুখ মুছলেন, একবার হাওয়া খেলেন, একবার উঠে দাঁড়ালেন, একবার বসলেন। আর তার এই সশব্দ অস্থিরতায় মা আর ছেলে কথোপকথন থামিয়ে একাগ্র হয়ে তাকালো সেই দিকে।
চোখে চোখ পড়তেই দৃষ্টি ফিরিয়ে নিলেন সুষমা। শান্তনু তেমনই তাকিয়ে রইল। পরিষ্কার বাংলা ভাষায় ভদ্রলোক বললেন, দিল্লি যাচ্ছ? হ্যাঁ। নাম কি তোমার? শান্তনু দত্ত। কি পড়ো? চাকরি করি। চাকরি? কি চাকরি এইটুকু বয়সে? পড়াই। পড়াও? বাহ, দিল্লিতেই থাকো? না, কলকাতা থাকি। তবে তবে দিল্লি যাচ্ছ কেন? কাজ আছে। কি কাজ? এবার অত্যন্ত বিরক্ত বোধ করল শান্তনু। এ কি অভদ্র কৌতূহল! দেখতে এত চমৎকার, গায়ের জামায়, পায়ের জুতোয় আঙা পস্তালা, এত উগ্র বিলিতিয়ানা, আর স্বভাবে এমন গেঁয়ো। গম্ভীর ভাবে বলল, আছে। ভদ্রলোক হাসলেন। এত জিজ্ঞাসাবাদে রেগে যাচ্ছ না তো? না না। তবে আমি একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি। এবার তিনি সুষমার দিকে তাকালেন। আপনার ছেলে না? আজ্ঞে হ্যাঁ। অকারণে ঘোমটাটা ঠিক করলেন সুষমা, যাতে ভদ্রলোক আর বেশি আলাপে প্রবৃত্ত না হতে পারেন। তার জন্য যথাসম্ভব নিষ্প্রিয় ভঙ্গিতে বাইরে তাকিয়ে রইলেন। কলকাতার কোথায় থাকেন আপনারা? মালিগঞ্জে। কোন রাস্তায় বলুন তো? তিনকোনা পার্কের কাছে। আমি আপনাকে চিনি। ও, আপনি বোধহয় আমাকে ভুলে গেছেন। মনে পড়ছে না তো? না পড়বারই কথা। জানালা দিয়ে চুরুটে ছাই ঝাড়লেন। শান্তনু ফিসফিস করে বলল, মা কে? কি করে বলবো? বলছেন তো তোমাকে চেনেন। সুষমা জবাব দিলেন না। শান্তনু ফিরে বসল ভদ্রলোকের দিকে। কিছু একটা খুঁজছিলেন তিনি। একটা ফ্লাক্স বের করে চা ঢাললেন। সহাস্যে তাকিয়ে বললেন, আহা, বড্ড জল তেষ্টা পেয়েছে, অথচ জল সঙ্গে নেই। চা দিয়েই মেটাই। খাবে? শান্তনু ব্যস্ত হয়ে বলল, জল চান? আমাদের জল আছে। মা দাও না। আবার তোমাদের বিরক্ত করা। বিরক্ত কি, সঙ্গে কুঁজো রয়েছে। সুষমা জল ঢাললেন। ছেলের হাতে নিতে যাচ্ছিলেন। ভদ্রলোক তাড়াতাড়ি নিজের হাত বাড়িয়ে নিলেন। গাড়ি এসে একটা স্টেশন ধরল। স্বভাব বিরুদ্ধ ভাবে একটু বেশি ব্যস্ত হয়ে পড়লেন সুষমা। শান্ত, আয় না, নেমে যাই। সুটকেসটা নে, ব্যাগটা আমার কাছে দে। শান্তনু ভ্রুকুটি করল। কি আশ্চর্য! বললাম তো মা, টিকিট দুটো বদলে নেব। না না, সে হয় না। ওঠ ওঠ, উঠে পড়। উঠলেও নামতে পারবে না। তোমার সুবিধের জন্য গাড়ি তো দাঁড়িয়ে থাকবে না। তাই তো। জলের গ্লাসটা এগিয়ে ধরলেন ভদ্রলোক। সুন্দর ফাঁকা কামরা, 4টে বার, মানুষ তো 3 জন। রাত্রিরও শোবার অসুবিধা হবে না। নামবেন কেন? ভদ্রলোকের দিকে মাথার ঘোমটাটা আবারও একটু টানলেন সুষমা। মুখের আধখানা দেখা গেল। না তাকিয়ে বললেন, আমাদের 3rd ক্লাসের টিকিট, সে তো বদলে নিলেই হবে। জবাব না দিয়ে সুষমা নামবার জন্য দরজায় গিয়ে হাতলটা ঘুরোলেন, কিন্তু গাড়ি দুলে উঠল। বাধ্য হয়ে ফিরে এসে আবার বসতে হলো। ঘেমে গিয়েছিলেন, মুখটা লাল দেখাচ্ছিল। আঁচলে মুখ মুছলেন। বিধবা মহিলা, কপালে অনেক দুঃখের রেখা ছাপ ফেলেছে। চোখে মুখে ক্লান্তি আর বিষণ্ণতার ভিড়। তবু তারই মধ্যে বড় বড় কালো চোখের কোলে লাবণ্যের ঢেউ। রোগা, ছোট্ট হয়ে যাওয়া শীর্ণ দেহ এখনো সুগঠিত। এখনো মাথার পিছনে টান করে বাঁধা মস্ত বড় খোঁপা। কপাল ছোট, সিঁথি সরু। হঠাৎ অল্প বয়সী বলে ভুল হয়।
আর বয়সই বা এমন কি, এই তো একটি মাত্র সন্তান, এই প্রথম এই শেষ। এই ছেলেরই তো 6 বছর বয়সে হাতের লোহা খুলে আর সিঁথি সিঁদুর মুছে সবকিছু শেষ হয়ে গেছে। তিনি দুঃখী, হ্যাঁ তিনি দুঃখী, কেননা স্বামীকে তিনি আজও ভুলতে পারেননি। প্রত্যেক মুহূর্তে সেই মানুষকে স্মরণ করে তার সব আশা, সব আলো, সব স্বাদ আর সব সুখ গভীর অন্ধকারে ডুবে যায়। তখন তিনি বুক চেপে শুয়ে পড়েন। বুকে একটা ব্যথা হয় তার। অতি কষ্টে, সম্পূর্ণ নিজের সাথে এই ছেলেকে মানুষ করেছেন তিনি। ম্যাট্রিক পাশ করে বিয়ে হয়েছিল। নিজেরাই বিয়ে করেছিলেন বলে অভিভাবকেরা সেটা সুনজরে দেখেননি। স্বামীর পিতামাতা উভয়ই মীরা প্রকাশ করেছিলেন। সুতরাং আলাদা সংসার পেতেছিলেন দুজনে মিলে। স্বামী বিদ্বান ছিলেন, কৃতিত্বের সঙ্গে এমএসসি পাশ করে গবেষণা করছিলেন, বৃত্তি পাচ্ছিলেন একটা। তিনিও বসে থাকেননি। ওই ম্যাট্রিক পাশের বিদ্যা নিয়ে দুটো একটা টিউশনি করতে করতে ট্রেনিং পাশ করে নিলেন। তারপর কর্পোরেশন স্কুলে ভালো মাইনেতে কাজ জুটে গেল। স্বামীর স্কলারশিপে আর তার মাস্টারি রায় দুজনের সংসার কিছু খারাপ চলছিল না। আর খারাপ ভালোর প্রশ্নও ওঠেনি। জীবনে জোয়ার ছিল, মিড়ে গমকে মূর্ছনায় গানের সুরে গড়িয়ে যাচ্ছিল দিন। ভালোবাসার আবেগে তারের যন্ত্রের মতো কাঁপতেন তারা। জানতেন সুখ কাকে বলে, শান্তি কাকে বলে, প্রেমের কি ভীষণ শক্তি। সুতরাং অর্থ সেখানে অবান্তর। 2 বছর পরে যখন শান্তনু জন্মালো, শান্তনুর বাবা ডক্টরেট হলেন। শান্তনুর যখন 2 বছর বয়স হলো, আর একটা বৃত্তি পেয়ে তিনি বিলেত গেলেন। তিনি গরজ করে পাঠিয়েছিলেন স্বামীকে। বলেছিলেন, মারে সাদা লক্ষ্মী কি কেউ পায়ে ঠেলে? এত ভালো একটা স্কলারশিপ যখন পাচ্ছ, তখন এটা ছেড়ো না। আমি ঠিক বাচ্চা নিয়ে 2 বছর কাটিয়ে দেব, তুমি ঘুরে এসো। ভদ্রলোক সুপুরুষ ছিলেন, সুন্দর স্বাস্থ্য ছিল, প্রশস্ত বুকে প্রশস্ত কপালে পৃথিবীর আশ্বাস ছিল। 2 হাতে সবল আলিঙ্গনে এক মুঠো ফুলের মতো স্ত্রীকে মিশিয়ে নিলেন নিজের মধ্যে। চুম্বন করে বললেন, না না না, আমি তা পারবো না, পারবো না, আমি তোমাকে ছেড়ে আমি কিছুতেই যাব না। চোখের জলে বুক ভাসিয়ে স্ত্রী বললেন, যেও না, যেও না তুমি, আমিও পারবো না। কিন্তু শেষ পর্যন্ত দুজনেই পারলেন। উচ্ছ্বাসাই তাদের মন ঠিক করতে সাহায্য করল। ছেলেকে চুম্বন করে, স্ত্রীকে আলিঙ্গন করে বিদায় নিলেন ভদ্রলোক। সুষমার বুকের উপর দিয়ে একদিন বিকেলে বোম্বেগামী ট্রেনটা গড়িয়ে গড়িয়ে বেরিয়ে গেল। আজকের কথা নয়। শান্তনুর বয়স কত হলো? 26। তাহলে 24 বছর আগেকার ঘটনা। মনে মনে 1,00,000 বারের মতো আরো একবার হিসেব করলেন সুষমা। আর এখন এই মুহূর্তে ট্রেনে বসে হঠাৎ হঠাৎ সেই সব কথা মনে পড়ে গেল তার। মনে সর্বদাই পড়ে, ভুলতে চাইলেও ভোলা যায় না। কেন যায় না? যে নেই, যা নেই, কেন মানুষ তা নিয়ে মাথা কড়াকড়ি করে কষ্ট পায়? আর সবচেয়ে আশ্চর্য ঘটনা, যেন তাজা টাটকা, যেন কাল ঘটে গেছে, এইভাবে মনে পড়ে তার। সদ্য শোকের যন্ত্রণা অনুভব করেন তিনি। মাথার ভিতরটা কেমন করতে থাকে। স্বামীর চেহারা, চলন বলন, ধরন ধারণ সব মনে পড়ে যায়, সব সব সব। তখন তার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে, কিন্তু এক ফোঁটা জলও আসতে চায় না চোখে। শুধু ভিতরে ভিতরে তুফান বয়ে যায়, ভেঙে যায় হাড় পাঁজর, অন্ত্রী তন্ত্রী ছিঁড়ে যায়।
আজও তুফান উঠল। বাইরের দিকে তাকিয়ে চুপ করে বসে রইলেন তিনি। তারপর বর্ধমান স্টেশনে পৌঁছানো মাত্র নোটঘাট নিয়ে নেমে গেলেন। কামরা খুঁজতে খুঁজতে ছেলের বিরক্ত মুখের দিকে তাকিয়ে স্মিত হাসে বললেন, রাগ করিস না, ফার্স্ট ক্লাসে চড়ে দিল্লি যাবার মতো বড় লোক এখনো আমরা হইনি। ওটা একটু বাড়াবাড়ি হয়ে যেত। চল চল, বরং সেকেন্ড ক্লাসে উঠি। ফার্স্ট ক্লাসের কামরা থেকে এতখানি ঝুঁকে পড়ে ভদ্রলোকটি শান্তনুদের দেখলেন। যখন চোখের আড়াল হয়ে গেল, দাঁতে চুরুট কামড়াতে কামড়াতে ভিতরে তাকিয়ে লক্ষ্য করলেন, একজনরা গেল বটে, অন্যজনরা এসে বেশ গুছিয়ে বসেছে। এরা স্বামী স্ত্রী। তিনি আবার জানালা দিয়ে মুখ পার করলেন। ট্রেন ছেড়ে দিল। বাহ, ছেলেটি কি সুন্দর, কি স্বাস্থ্য, এই বয়সেই পড়াচ্ছে। তাহলে বিদ্বান হয়েছে বেশ। চমৎকার চমৎকার। মনে মনে যেন গদগদ হলেন। মুখের মধ্যে ভারী অদ্ভুত একটা তৃপ্তি বোধ করলেন। বহুকাল বিদেশ বাসের পরে মাত্র 2 মাস হলো দেশে ফিরেছেন। বয়স হয়েছে, টাক পড়েছে, চশমার পাওয়ার বেড়েছে। একাদিক্রমে 22 বছর প্রবাসী থেকে হাঁপিয়ে উঠেছিলেন দেশে আসবার জন্য। অনেক ইচ্ছের দংশন সইতে হয়েছে এই 22 বছর। কিন্তু ঘটনাচক্রে প্রবাস তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে প্রায় খাঁচা কলে ইঁদুরের মতো আটকে দিয়েছিল। এতদিনে খুলেছে সেই দরজা। তিনি বেরোতে পেরেছেন। আর পেরেই প্রথম সুযোগে ছুটে এসেছেন দেশে। এটা বলতেই হয়, ও দেশের মেয়েরা বড় সস্তা, বড় সহজলভ্য। বিলেত যাবার 7 দিনের মধ্যেই তার যত মেয়ের সঙ্গে আলাপ হয়েছে, প্রথম দর্শনেই যত মেয়ে ঘনিষ্ঠ হয়েছে, নিজের দেশে যাবজ্জীবন বাসেও তা হতে পারত না। অবশ্যই তাতে কিছু এসে যায়নি। একজন মানুষই তো তার সারা হৃদয় জুড়ে উচ্ছ্বলিত হয়েছিল। এক ফোঁটা জায়গাও ছিল না আর কারোর জন্য। কিন্তু তবুও তো যা হবার তাই হলো। পুরুষের শরীর বড় বিশ্বাসঘাতক, বড় জান্তব। স্ত্রীদেহের তাপ সইতে পারে না, ঘিয়ের মতো গলে যায়। প্রথম 2 বছর সেই দেহ তার বরফের মতো শীতল ছিল। অন্য সব বৃত্তিকে দাবিয়ে একটিমাত্র বৃত্তি ঐকান্তিক ছিল, কবে তিনি দেশে ফিরবেন, কবে তার প্রিয়তমার সঙ্গে মিলিত হবেন আবার। এই ইচ্ছার তীব্রতার কাছে কেউ এগোতে পারেনি। 3য় বছরের মাঝামাঝি যুদ্ধ লেগে ঠিক ফিরে যাবার মুখটাতে আটকে গেলেন তিনি। কি অশান্তি, কি হতাশা, কি অস্থিরতা। পাখি, আমার ছোট্ট পাখি, তুমি কি কোনো দিন বুঝতে পারবে সে কথা? কোনোদিন জানতে পারবে দিনের পর দিন একটি চিঠি না পেয়ে, আশ্বাস না পেয়ে একটি যুবকের দিন কি গভীর অন্ধকারে ছেয়ে গেল? আমি কি কোনো দিন সেই কথাগুলো বলে বিশ্বাস করিয়ে তোমার অভিমান ভাঙতে পারবো? একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, দিনের পর দিন, মাসের পর মাস। অথচ কাজ শেষ হয়ে গিয়েছে। দেশে ফেরা ছাড়া আর কিছুই করবার নেই। না ফিরতে পারলে উপার্জনও নেই। কতদিন এভাবে অপেক্ষা করতে হবে তার তো ঠিক নেই কোনো। চাকরি না নিলে চলবে কি করে, খাবেন কি? সুতরাং সেই চেষ্টাই করতে হলো। অল্প খরচায় পেইং গেস্ট হতে হলো একজন মহিলার। কেটে গেল আরো 1টা বছর। আস্তে আস্তে বদলে এলো জীবনযাপনের পদ্ধতি। ক্রমাগত কারোর কাছ থেকে কোনো খবর না পেয়ে সয়ে এলো বিরহ। উৎকণ্ঠা কমে এলো। মস্ত বড় একটা ধাক্কা দিয়ে যুদ্ধ যেন স্বদেশজনের কাছ থেকে ছিটকে ফেলে দিল দূরে। মারিউলির মেয়েটি যত্ন করত খুব।
বন্ধুতা করত, ভালোবাসা জানাতো। শেষে জড়িয়ে ধরে চুমু খেলো একদিন। ঘর্ষণে জ্বলে উঠল ভেজা বারুদ। সেই উদ্বুদ্ধ কামনার কাছে নিজেকে নিঃশেষে সঁপে দিতে একটুও দ্বিধা করল না সেই মেয়ে। এরপরে আর বিয়ে না করে পালাতে পারলেন কই? যুদ্ধ অবশ্যই শেষ হয়েছিল একদিন। আটকে থাকা খবরগুলো কালির অক্ষরে কান্না হয়ে এসে তীরের মতো আছড়ে পড়েছিল বুকে। কিন্তু ফিরে যাবার আর কোনো উপায় ছিল না তখন। তিনি প্রথমে ভাইকে জানালেন, তারপর মাকে, তারপরে স্ত্রীকে। মা আর ভাই জবাব দিয়েছিল, স্ত্রীর কাছ থেকে কোনো সাড়া এলো না। না দুঃখ, না শোক, না অভিযোগ, না অভিমান, কিছুই জানালো না স্ত্রী। যেন একটা পাথরের দেওয়াল তুলে দিল চারদিকে। ভদ্রলোক আবার চা ঢাললে ফ্লাস্ক থেকে, খেয়ে নিলেন এক চুমুকে। তখনই তাকিয়ে দেখলেন মহিলা তাড়াহুড়োতে জলের কুঁজোটা ফেলে গেছেন। নাকি ইচ্ছে করে? বাহ, সুন্দর ছেলেটি, চমৎকার ছেলে। আবার মনে মনে বললেন। উঠে গিয়ে কুঁজোটা নিয়ে এলেন কাছে। বড্ড জল খান তিনি। মহিলাটি তাহলে বিধবা হয়েছেন? কপালে সেই সুন্দর টিপটি, সরু সিঁথির সেই লাল রেখাটি মুছে ফেলেছেন ঘষে ঘষে? তার না মুছে আর কি বা করবেন? স্বামী নেই তো সিঁদুর কার জন্য? তিনি শুনেছেন শুধু স্বামী বিরহই নয়, আর্থিক দুর্গতিতেও মহিলা চরম দুঃখের অন্ধকারে তলিয়েছিলেন। 2 বছর বয়স থেকে ওই সুশ্রী বিদ্বান ছেলেটিকে 25 বছরের দরজা এনে পৌঁছে দিতে তার পায়ে অনেক কাঁটা ফুটেছে, অনেক রক্তক্ষরণে ক্ষতবিক্ষত হয়েছেন। একটি পয়সা তিনি সাহায্য নেননি স্বামীর বংশের কারোর কাছ থেকে। এদিকে নিজের দিকেও মা বাপ ভাই বোন তার কেউ ছিল না। শ্বশুর শাশুড়ি দেওর সবাই সঙ্গতি সম্পন্ন, সবাই এই দুঃখের দিনে করুণা নিয়ে এসেছিলেন। করুণা নেবেন তিনি, আমৃত্যু নয়। জানেন, এই মহিলার সব কথা জানেন ভদ্রলোক। এও জানেন মিলের থেকে মাসের পর মাস একটি করে মানি অর্ডার আসতো তার নামে। মাসের পর মাস অর্ধাশনে থেকে সেটা ফেরত দিতেন তিনি। শেষে বন্ধ হয়ে গেল। শুধু মানি অর্ডারই নয়, সেই সঙ্গে চিঠিও আসতো একখানা করে। তাও কোনোদিন খুলে দেখেননি মহিলা। ওই তো একটুখানি একটা মানুষ, এত শক্তি তার মধ্যে, এত ব্যক্তিত্ব, শ্রদ্ধা হয় বই কি। পুজো থেকে আরো এক গ্লাস জল ভরে খেলেন তিনি। আহ, কি ঠান্ডা জল! মহিলাটির মতোই ঠান্ডা। ইন্টারভিউ হয়ে গেল। অনেক লোক ডিঙিয়ে শান্তনুকে ডাকা হয়েছিল আগে। ইন্টারভিউ দিয়ে সেটাও স্পষ্ট বুঝে ফেলল অনেক লোক ডিঙিয়ে চাকরিটাও তার ভাগ্যেই ঝুলছে। কিন্তু কেন? এত বড় একটা কাজের প্রার্থী হয়ে যতগুলো মানুষ এখানে এসে জড়ো হয়েছে, সেই কি সর্বোৎকৃষ্ট? কিন্তু চাকরিটা যার হাতে, তিনি দণ্ডমুণ্ডের কর্তা হয়ে চুপচাপ বসেছিলেন কোণের দিকে। তিনি আর কেউ নন, স্বয়ং সেই ট্রেনের আলাপি ভদ্রলোক। চোখে চোখে তিনি উৎসাহ দিয়েছেন, আশ্বাস দিয়েছেন, স্পষ্ট জানতে দিয়েছেন, তুমি, একমাত্র তুমি, তুমি ছাড়া আর কেউ নয়। এই জয় মাল্য আমি তোমার গলাতেই পরিয়ে দেব। ইন্টারভিউ শেষ করে বাইরে এসে দাঁড়াতেই দেখেছে তিনিও উঠে এসেছেন পিছনে পিছনে। কাজ ছেড়ে নিজস্ব নির্জন আপিস ঘরে ডেকে নিয়ে গেছেন তাকে। 2 চোখের গাঢ় দৃষ্টিতে লেহন করেছেন। চুরুট কামড়াতে কামড়াতে নিজের ঠিকানা জানিয়েছেন।
কেন এতকাল বিদেশে পড়ে থাকতে হয়েছে সেই বাধ্যবাধকতার কাহিনী শুনিয়েছেন। বলেছেন, কারণ মৃত্যুতে মানুষের সুখী হওয়া উচিত নয়। তবুও তার ইংরেজ স্ত্রীর মৃত্যু যে তার জীবনকে কতখানি মুক্তি দিয়েছে, নিজের দেশে ফিরে তিনি যে কত সুখী হয়েছেন তার কোনো তুলনা নেই। কেননা সেখানে কোনো শিকড় ছিল না। বিয়ে করেছিলেন বটে, কিন্তু সেই বিদেশিনীকে তেমন ভালোবাসতে পারেননি, যদিও ইংরেজ মেয়ের আত্মম্ভরিতা ছাড়া অন্য কোনো বিশেষ দোষ ছিল না তার। তারপর বুকের মধ্যে জড়িয়ে ধরে বলেছেন, আমার নাম গগনবরণ দত্ত। কেন বললেন নামটা? না হয় একটা আবরণ থাকতো দুজনের মাঝখানে, না হয় দুজনেই ভান করতো না বোঝার। শান্তনুর অচেতন জ্ঞান কি বুঝতে পারেনি তাকে? বুঝেছে, সমস্ত তন্ত্রী দিয়ে বুঝেছে। তবুও নামটা শোনা মাত্রই কেঁপে উঠেছে বুকটা, পা দুটো শক্ত হয়ে গেছে। দুহাত তুলে নমস্কার করে বলেছে, আজ তাহলে আসি। তারপর নাতের তলায় ঠোঁট বসে গেছে, হাতের আঙুলে হাত বসে গেছে, আচ্ছনের মতো চলে এসেছে রাস্তায়। ও কারণে ঘুরতে ঘুরতে শৈশবে দেখা মায়ের করুণ ক্লান্ত চেহারাটা মনে পড়েছে তার। পরনে কালো পাড় শাড়ি, গায়ে সাদা মোটা ব্লাউজ, পায়ে একজোড়া ছেঁড়া চটি, আর হাতে একটা বেঁটে ছাতা। ছেলেকে নিয়ে ঘুরছেন তিনি দরজা থেকে দরজায়। 10টায় স্কুল বসে, বেরিয়েছেন 8টায়। তারই মধ্যে ছেলেকে স্নান করিয়েছেন, ছেলের জন্য সেদ্ধ ভাত রান্না করেছেন, রুটি তরকারি টিফিন নিয়েছেন। তারপর তাকে খাইয়ে সাজিয়ে বই বগলে দিয়ে তার জন্যই সেই রুটি তরকারি টিফিন থলিতে ভরে বেরিয়েছেন বাড়ি থেকে। নিজে কিন্তু খাননি। সেই সকালে মুড়ি আর পুরো 1 গ্লাস চা। তখন সে ছোট ছিল, শক্তি ছিল না। তার হাত ধরে ধরে হেঁটে হেঁটে মা দুটো টিউশনি করেছেন। মা যতক্ষণ ছাত্র পড়িয়েছেন সে চুপ করে পাশে বসে থেকেছে। তারও পড়া হয়ে গেছে সঙ্গে। ওই দুটো টিউশনির পরে মাসে চড়ে ছুটতে ছুটতে স্কুলে গেছেন। সেখানে সেও ছাত্র। টিফিনে মাই তাকে যত্ন করে সেই রুটি তরকারিতে পেট ভরিয়ে জল খাইয়ে মুখ মুছিয়ে আবার ক্লাসে ছুটেছেন। ছুটি হয়েছে 4টের সময়। ফিরতি পথে আরো দুটো ছাত্রকে পড়িয়ে সন্ধ্যা 7টায় বাড়ি ফেরা। মায়ের ক্লান্তি সে বোঝেনি, তার নিজের ক্লান্ত লেগেছে। সে জ্বালিয়েছে মাকে, না খেয়ে ঘুমিয়ে পড়তে চেয়েছে। হাত পা ধুতে হাত পা ছুঁড়েছে। মা একটা ধমক দেননি, একদিনও জোরে কথা বলেননি, আর পারছি না বলে হাল ছেড়ে বিশ্রাম নেননি। পশমের মতো নরম গলার স্বরে আস্তে আস্তে তাকে বুঝিয়েছেন। কি বুঝিয়েছেন সে জানে না, কিন্তু তবু সে বুঝেছে। সে বুঝে ফেলেছে মায়ের কষ্ট, বুঝে ফেলেছে মা বড় দুঃখী, বড় অসম্মানিত, অপমানিত। আর তারপর বড় হয়ে বুঝেছে কেন দুঃখী, কেন অসম্মানিত, আর কেন অপমানিত। তখন সে চুপচাপ করে কেঁদেছে মায়ের জন্য। মুখ ফেটে গেছে তার, বাবার উপর আক্রোশে মরে গেছে মন। কিন্তু মুখ ফুটে সে কোনো কথাই জিজ্ঞেস করেনি মাকে, কারোকেই জিজ্ঞাসা করেনি। কিন্তু যখনই কাকা এসে তাকে মায়ের কাছ থেকে যে নিজের বাড়িতে নিয়ে গেছেন, তখনই কানে গেছে সব। ঠাকুমা তখনও বেঁচে ছিলেন, তার পিঠে হাত বুলিয়ে কেঁদেছেন তিনি। আর কাকিমা চলতে ফিরতে বলা বলি করেছেন। কষ্ট যে সে তো জানাই, তাই বলে মেয়ে মানুষের এত জেদ তো ভালো নয়। একেবারে হাতের নোয়া সিঁথি সিঁদুর সব মুছে ফেলা। ছেলের পরিচয় তো আর মুছে দিতে পারবেন না, বাপের নাম তো বলতেই হবে। সেই পদবিও
ব্যবহার করতে হবে। গগনবরণ দত্ত মনে মনে আওড়ালো শান্তনু। এই লোকটাই একটা 2 বছরের শিশু দিয়ে স্ত্রীকে একা একটা বাড়িতে ফেলে বিলেত গিয়েছিল বড় হবার জন্য। তা হয়েছেন বইকি। নামের পিছনের 1 মাইল জোড়া ডিগ্রির ভার চেয়ে দেখবার মতো। শোনা যায় একটা বইও লিখেছেন নিজের বিষয়ে, নাম আছে সেটার। আর এখানে এসে একটা 1400 টাকার মাইনের চাকরি পলকে দিয়ে দিতে পারছেন একজন লোককে। শান্তনু ছাত্র ভালো, তা ঠিক। তার বিষয়ে সে বিশিষ্ট, তাও ঠিক। পাশ করেই সরকারি কলেজে অধ্যাপনার চাকরিতে সিনিয়র গ্রেড পেয়েছে, তাও ঠিক। তবু এটাও তো ঠিক, এই চাকরির উমেদার হয়ে আজ যারা সব এখানে উপস্থিত হয়েছেন তারা অনেকেই বিদেশি ডিগ্রিধারী, অনেকেই অভিজ্ঞ, প্রতিষ্ঠিত, বয়স্ক, বড় চাকুরের দলেও আছেন। এর মধ্যে তাকে যে ইন্টারভিউতে ডাকা হলো কেন, সেটাই আশ্চর্য। তবে এই ডাকটা পেয়ে খুব খুশি হয়েছিল সে। মাকে ধরে নিয়ে আসা সেই খুশিরই অংশ। ভেবেছিল এই সুযোগে মাকে একবার এটা অনুভব করানো, কলকাতার ওই 1.5খানা ঘরের বাইরেও আর একটা জগৎ আছে। তার জ্ঞান তো তার মায়ের ঘরের বাইরে পা বাড়ানো এই প্রথম। কিন্তু পা বাড়িয়েই এই বিশ্ব ব্রহ্মাণ্ড এত ছোট। কিন্তু না, 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 গগনবরণ দত্ত, তোমার কাছ থেকে কোনো অনুকম্পা আমি চাই না। তোমার দেওয়া এই চাকরি আমি নেব না, সেই সম্মান তোমাকে আমি দেব না, 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 কখনো না। তোমার সঙ্গে আমার সম্পর্ক, তোমার সঙ্গে আমার কি সম্পর্ক? তুমি আমার কে? কি সাহস তোমার আমাকে দয়া করবার? চিরদিন দুঃখের সঙ্গে লড়াই করা শক্তপোক্ত শান্তনু, সজ্ঞানে যে কোনোদিন 1 ফোঁটা চোখের জল ফেলেনি, সেই শান্তনু। 3 বছর মাস্টারি করে অকাল বিজ্ঞ শান্তনু রাস্তাঘাট লোকজন সব ভুলে গিয়ে 2 হাতে মুখ ঢেকে কেঁদে ফেলল। কে? আমি। আপনি? দরজা খুলে নিশ্চল হয়ে দাঁড়িয়ে গেল সুষমা। আপনি? আপনি কেন? তার বিমূঢ় গলা ফিসফিস করে উঠল। শান্তনু কোথায়? শুয়েছে। ডেকে দাও। অসম্ভব। কেন? এখন রাত 10:30। এটা কারোর বাড়িতে এসে ডাকাডাকি করবার সময় নয়। কিন্তু শান্তনু আমার ছেলে, আমি আমার ছেলের বাড়িতে এসেছি। একটু ভুল করছেন, তার মা এখনো জীবিত। সুষমা, আমি তোমার কাছেই এসেছি। এসব আপনি কি বলছেন? যা সত্য তাকে তুমি কি করে অস্বীকার করবে? সত্য, 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 সত্য। এর চেয়ে বড় সত্য আর কি হতে পারে বলো? মস্ত বড় একটা দীর্ঘশ্বাসের ঢেউ সজোরে বুকের মধ্যে পিষ্ট করলেন সুষমা। রুদ্ধ স্বরে বললেন, আমি বিধবা। এ তোমার অভিমান, এই আমার সত্য। সুষমা, সুষমা, আমি তোমার স্বামী, আমি তোমার ছেলে শান্তনুর বাবা। আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাইছি। আপনি দয়া করুন, আপনি চলে যান। সুষমা, আমি ক্লান্ত। সুষমা, না, না, না। সুষমা, না। আমার সীমা, না, না, না। যেন কানের মধ্যে গরম শীষে ঢেলে দিল কেউ, এমন ভাবে কান চেপে ধরলেন সুষমা। ভদ্রলোক বড় বড় চোখে তাকিয়ে বড় বড় নিঃশ্বাসে বললেন, না।
না, তুমি জানো সুষমা, আমি আজ দিন রাত এক বিন্দু ঘুমোইনি। এই দেখো। শিশি ভর্তি ঘুমের পিল দেখালেন তিনি। আমি জানতে চাই না। সুষমা মুখে ঘোমটা টেনে দিলেন। তুমি জানো সুষমা, আজ আমি কত ব্যাকুল হয়ে ছুটে এসেছি। আমি জানতে চাই না। আমি জানতে চাই না। আমার কিছুই কি তুমি জানতে চাও না? না। কিন্তু আমি যে অবসন্ন, আমি প্রার্থী, আমি যে তোমাদের চাই। উফ, বিরক্ত হচ্ছ সুষমা? ভদ্রতাও তো আছে মানুষের একটা। আমি আজ তোমার কাছে শুধু একজন ভদ্রলোক না, তাছাড়া আর কি? বেশ। মস্ত শরীরটা নিয়ে গগনবরণ দত্ত রাস্তায় নামলেন। একটু ঝুঁকে ঝুঁকে হেঁটে পার হয়ে গেলেন গলিটা। যত দূর দেখা যায় তাকিয়ে রইলেন সুষমা। তারপর নিজেকে আর সামলাতে না পেরে পড়ে গেলেন মেঝের উপর। এই বাড়িটা শান্তনুর এক বন্ধুর, সে এখানকার চাকুরে। সপরিবারে কলকাতা গেছে কয়েকদিনের জন্য। এখানে উঠবার জন্য চাবি দিয়ে গিয়েছে শান্তনুকে। বাড়িটা বেশ, মনে মনে ভাবছিল শান্তনু। যদি সে চাকরিটা নেয়, এই দিল্লিতেই থাকতে হবে তাকে। মন্দ কি? কিন্তু চাকরিটা কি সে নেবে? কিছুতেই না, কিছুতেই না। কেন নয় শান্তনু? কি তার দোষ? আর একটা বিয়ে করেছিলেন, কি করবেন? কি উপায় ছিল ওই যুদ্ধের সময়? আর তাছাড়া একবার একটা অন্যায় করে ফেললে তার কি কোনো ক্ষমা নেই? হাজার হোক তুমি তার ছেলে। ছেলে? আমি তোমার ছেলে? বাবা, বাবা, তোমাকে দেখে আমার ভালো লেগেছে। বাবা, আমি তোমাকে ভালোবেসেছি। যদিও তুমি আমার মাকে দুঃখ দিয়েছ, অসম্মান করেছ, তবু বাবা, তবু তবু আমি তোমাকে ক্ষমা করলাম। কিন্তু কে, কার সঙ্গে মা এতক্ষণ ধরে কথা বলছেন? কেউ কি দরজায় টোকা দিয়েছিল? সে কি পড়তে পড়তে, ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল একটু? উঠে বসলো শান্তনু। বিছানা থেকে নেমে এই ঘরে এলো। এ কি, কি হয়েছে মায়ের? মা, মা, মা গো, কি হয়েছে তোমার? পড়ে গেছো? হোঁচট খেয়েছো? ইস, কপালটা কতখানি কেটে গেছে। কি করে পড়ে গেলে? উঠে বসলেন সুষমা। ছেলের দিকে তাকিয়ে কান্নার সমুদ্র আজ উথলে উঠল তার। আজ আর তিনি সহ্য করতে পারছেন না। আজ তার সহ্যের সীমা অতিক্রান্ত হয়েছে। সামনের খোলা দরজাটা বন্ধ করতে গিয়ে শান্তনু থমকে গেল। দরজা খোলা কেন মা? কে খুলল? কেন? কে এসেছিল? কে, কে এসেছিল মা? তবে কি তিনি? এই জন্যই কি ঠিকানাটা চেয়ে রেখেছিলেন? মা কি তাকে ফিরিয়ে দিলেন? কেন, কেন দিলেন? কেনই বা দেবেন না? এতদিন পরে, এত দুঃখের পরে আর কি সম্পর্ক মায়ের অবশিষ্ট আছে তার সঙ্গে? না, নেই, কিছু নেই, থাকতে পারে না, থাকা উচিত নয়। যদি তিনি এসে থাকেন, যদি মা ফিরিয়ে দিয়েই থাকেন, ঠিক করেছেন, বেশ করেছেন। তা করেছেন, তবু তো স্বামী। হাজার হোক মা একজন মেয়ে, ক্ষমাবৃত্তি তাকে মানায়। তাছাড়া মেয়েরা কি পারে স্বামীকে ফিরিয়ে দিতে? অন্তত উচিত নয়। স্বামী, তার সন্তানের বাবা, দাবি আছে বই কি, নিশ্চয়ই আছে। মা আমাকে ডেকে দিলেন না কেন? দরজা বন্ধ করে শান্তনু আলো নিভিয়ে শুতে এলো।
কিন্তু ঘুম এলো না। হঠাৎ এতদিনের দুঃখী মাকে ছেড়ে, যাকে কোনোদিন দেখেনি, কোনোদিন ভালোবাসেনি, কোনোদিন যার জন্য আক্রোশ ছাড়া অন্য কোনো ভাব হৃদয়ে অনুভব করেনি, সেই মানুষটার জন্য, সেই বাবার জন্য কেমন এক বুক চাপা কষ্ট হলো তার। সে একাত্ম হলো তার সঙ্গে। তারপর সম্পূর্ণ পুরুষের দৃষ্টিভঙ্গিতে তার বিশ্লেষণ করতে লাগলো। গগনবরণ দত্ত নিজের হেইলি রোডের সরকার নির্দিষ্ট মস্ত বাংলো এসে চুপ করে বসলেন। মিহারা এসে কোট ছাড়িয়ে জুতো বদলে দিয়ে শুতে গেল। তিনি কামড়াতে কামড়াতে চুরুটটা মাটিতে ফেলে দিলেন। তিনি একজন বিখ্যাত ভূতত্ত্ববিদ। ভারত সরকার তাকে চাইবা মাত্র মস্ত এক দায়িত্বপূর্ণ কর্মভার দিয়ে আমন্ত্রণ করে নিয়ে এসেছেন দেশে। এই দায়িত্ব পেয়েই ছুটে এসেছেন তিনি। এসে সুখী হয়েছেন, শান্ত হয়েছেন। শেষ দিনগুলো আপন দেশের মাটিতে আপনজনের কাছে কাটাবার আশায় উদ্গ্রীব হয়েছেন। তারপর যাদের খুঁজে বেড়াচ্ছিলেন তাদের দেখে নতুন করে বেঁচে থাকার স্বাদ জেগেছে তার। জীবনের উপর নতুন করে আসক্ত হয়েছেন। এতদিন নিজেকে কাঙাল ভেবে যত করুণা করেছেন তত গৌরব বোধ হচ্ছে। একজন অভিন্ন হৃদয়, একজন আত্মজ, এত সম্পদ তিনি রাখবেন কোথায়? এত আনন্দ কাকে জানাবেন? নিজেকে তিনি ধন্য মনে করছিলেন। হঠাৎ সব তুচ্ছ মনে হলো, অকারণ মনে হলো, অর্থহীন লাগলো। একটা ভোঁতা অনুভূতিতে তিনি আচ্ছন্ন হলেন। একটা অপরিসীম ভালো না লাগার বিষাদে ধরে গেলেন। চারিদিক নিস্তব্ধ নিঝুম। এই আস্ত মস্ত ঘুমন্ত বাংলোটার মধ্যে তিনি যেন একটা প্রেতের ছায়া। নিষ্পৃহভাবে ধীরে ধীরে উঠলেন তিনি। উদাসভাবে সামনের দরজাটা বন্ধ করে বাথরুমে ঢুকলেন। অভ্যাস মতো স্নান করলেন অনেকক্ষণ। পাউডার ছিটলেন সারা গায়ে। শোবার পোশাক পরে ঘরের মাঝখানে এসে দাঁড়ালেন। তারপর ভুরু কুঁচকে মনে করতে চেষ্টা করলেন এবার তার করণীয় কি। শান্তনুর চাকরি? হ্যাঁ, সেটা করতে হবে। জরুরি সই করবার আছে কতগুলো ফাইল জমেছে। চুল বেয়ে জল পড়ছিল ঘাড়ের কাছে। পকেট থেকে মস্ত রুমাল বার করে মুছলেন। টেবিল ল্যাম্প জ্বালিয়ে কাজে বসলেন এসে। সব কাজ সাঙ্গ হলো না, শুধু শান্তনুর চাকরির কাজটা হলো। তারপর একটা প্যাড টেনে নিয়ে একটা চিঠি লিখলেন। সুষমা, তোমার কাছে যত অবিশ্বাস্যই মনে হোক, তবু এ কথা সত্য যে আমি তোমাকে ভালোবাসি। অন্য স্ত্রী গ্রহণ করেও প্রাণের সেই প্রকোষ্ঠ আমার তোমার জন্যই শূন্য ছিল। সুষমা, তোমার কাছে যত অবিশ্বাস্যই মনে হোক, তবু এ কথা সত্য যে আমি তোমাকে ভালোবাসি। অন্য স্ত্রী গ্রহণ করেও প্রাণের সেই প্রকোষ্ঠ আমার তোমার জন্যই শূন্য ছিল। তোমার আমার সম্পর্কের উপর অবস্থার বিপর্যয়ে যত আচরণই পড়ুক না কেন, ঘষা খেয়েই তো তেমনি উজ্জ্বল হয়ে উঠেছে। সেই ঔজ্জ্বল্য দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি। কিন্তু সে কথা আর কেন। আসল কথাটা এই যে আমার কিছু বিত্ত আছে, তার পরিমাণ খুব কম নয়। আমার একমাত্র অধিকারী আমার পুত্রের জন্যই আমি তা সাগ্রহে সঞ্চয় করেছিলাম। আমার অন্তিম বাসনা এই যে সে যেন তা গ্রহণ করে তার অযোগ্য পিতার মৃত আত্মাকে সুখী করে। সঙ্গে একটি উইল থাকলো, সবই তোমার নামে। তোমার মৃত্যুর পরে শান্তনু পাবে। তোমরা ভালো থেকো সুষমা। আমার ছেলের দীর্ঘায়ু হোক। আমার এই স্বেচ্ছা মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ইতি তোমার গগনবরণ দত্ত। চিঠিটি লিখে সুন্দর করে ভাঁজ করলেন।
খামে ভরলেন, মুখ আটকে ঠিকানা লিখলেন, তারপর রেখে দিলেন শিয়রে। ছেড়ে রাখা জামার পকেট থেকে ঘুমের ওষুধের শিশিটা বার করে তাকিয়ে দেখলেন। সুন্দর নীল রং। নীল রং ভালোবাসেন তিনি। প্রেসক্রিপশন মতো আজই কিনেছেন, দরকার মতো 2-1 খাবেন বলে। তাহলে খাটের উপর বসে পা নাচালেন। এবার তাহলে বিদায় নেওয়া যাক, কি বলো গগনবরণ? শিশির মুখ খুলে সব কটা পিল মুঠোয় নিয়ে গুনতে চেষ্টা করলেন। ঠিক কটা আছে? একটা প্রাণের পক্ষে যথেষ্ট, যথেষ্ট। খুব ভালো ঘুম হবে আজ, খুব ভালো ঘুম। ঘুম নয়, নিদ্রা, চিরনিদ্রা। মস্ত থাবা ভর্তি সমস্ত কটা পিল একসঙ্গে মুখে পুরে মুড়ি মুড়কির মতো চিবুতে চিবুতে জল খেয়ে শুয়ে পড়লেন বিছানায়। আলোটা তেমনই জ্বলতে লাগলো টেবিলের উপর।